হাই এভরিওয়ান, সহজ পাঠে তোমাদেরকে স্বাগত জানাই। দিস ইজ মৌলি রয়, সহজ পাঠের একজন মেম্বার। তো তোমাদের রিকোয়েস্টে আজকে থেকে একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে তোমাদের সাথে আমি 200 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস অন ইন্ডিয়ান পলিটি, যেগুলো WBCS 2019-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করব। ওকে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সহজ পাঠকে সাবস্ক্রাইব করো তোমাদের এক্সামের বেটার প্রিপারেশনের জন্য। ওকে, সো আজকে 200+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর পার্ট 1-এ প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। দ্য বেসিক এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন ডিসকাসড ইন দ্য ফেডারিজম, প্রিয়াম্বল, সোশ্যালিজম, নান অফ দি অ্যাবাভ। ওকে, সো বেসিক এইম অ্যান্ড অবজেক্টিভস, ভারতীয় সংবিধানে মূল কথা, মূল মন্ত্র যাকে বলতে পারি, সেটা কোথায় ব্যাখ্যা করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়াম্বলকে আমরা বাংলায় বলি প্রস্তাবনা। তো সংবিধানের প্রস্তাবনার মাধ্যমেই ছোট্ট করে ব্যাখ্যা করা আছে আমাদের দেশটা কিভাবে পরিচালিত হবে, কেমন স্ট্রাকচার হবে, কী কী নিয়মকানুন মেনে আমাদের একটা সুন্দর আমাদের কান্ট্রি গড়ে উঠবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে বলা আছে খুব সুন্দরভাবে কত সালে ভারতীয় সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, পাশাপাশি জনগণ অর্থাৎ পিপল অফ ইন্ডিয়া যে মেন সোর্স অফ অথরিটি, সেটাও খুব ভালো করে বলা আছে। ওকে, পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোক্লেমস ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার নেশন? ভারতীয় সংবিধানের কোন অংশে বলা আছে যে ভারতবর্ষ হচ্ছে একটি সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে বসবাস করে। ওকে, সো অপশন এ বলছে দ্য প্রিয়াম্বল, অপশন বি ফেডারিজম, অপশন সি সোশ্যালিজম, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার দ্য প্রিয়াম্বল। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য প্রিয়াম্বল ক্যান বি অ্যামেন্ডেড আন্ডার আর্টিকেল। তো প্রস্তাবনাকে কোন সংবিধানের কোন ধারার মাধ্যমে সংশোধন করা সম্ভব? অপশন এ 378, option B 368, option C 367 and the last one is 370. তো আমরা জানি যে 368-এই আমাদের বলা আছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরের কথা, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে সংশোধন করা যেতে পারে, সেটা বলা আছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, দ্যাট ইজ 368। এবং এখনও পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা একমাত্র একবারই, ঠিক আছে, এখনও পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে। এবং এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে যে কী কী শব্দ বা কী সংশোধিত হয়েছে প্রিয়াম্বলের। তো 3টে নতুন ওয়ার্ড অ্যামেন্ডেড হয়েছিল। ওকে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এবং এইটি হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে। ওকে, যাকে আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হু প্রপোজ দ্য প্রিয়াম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? ওকে, প্রিয়াম্বলের প্রস্তাবটাও আনা হয়েছিল ড্রাফটিং কমিটির কাছে, অর্থাৎ খসড়া কমিটির কাছে। তো এই প্রস্তাবটা কে এনেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ডক্টর BR আম্বেদকর, অপশন সি BN রাও, অপশন ডি জওহরলাল নেহরু। কারেক্ট আনসার আমাদের জওহরলাল নেহরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ছিলেন। পরের প্রশ্ন, ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড উই হ্যাভ বরোড দ্য কনসেপ্ট অফ। আমরা জানি ভারতীয় সংবিধানের ম্যাক্সিমাম প্রভিশনসগুলো বিভিন্ন দেশের থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে আমরা অ্যাডপ্ট করেছি। এবং ভারতীয় সংবিধান মোটামুটি মোরওভার 60 কান্ট্রিজ থেকে কনসেপ্টগুলো বিভিন্ন নিয়ে, প্রভিশনসগুলো নিয়ে প্রায় 3 বছর সময় ধরে এই গণপরিষদের মাধ্যমে আমাদের সংবিধানটি রচনা হয়। ঠিক আছে, সো এই যে কনসেপ্টটা যেটা বলছি আমরা, এই কনসেপ্টটা আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট, অপশন বি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অপশন সি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড প্রিয়াম্বল, অপশন ডি বলছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর ইন দ্য কনস্টিটিউশন। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে DPSP, দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 6। দ্য ফার্স্ট কান্ট্রি হু অ্যাডপ্ট প্রিয়াম্বল ফর ইটস রিটেন কনস্টিটিউশন। ওকে, সো প্রশ্নটা কি, যে এই যে বিভিন্ন দেশের থেকে আমরা বিভিন্ন সোর্সগুলো কনসেপ্টগুলো নিয়েছি, অ্যাডপ্ট করেছি, প্রিয়াম্বলের কনসেপ্টটা কোন দেশ প্রথম অ্যাডপ্ট করে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি USA, অপশন সি ব্রিটেন, অপশন ডি কানাডা। সঠিক উত্তর হচ্ছে আমাদের USA থেকে ফার্স্ট টাইম এই রিটেন কনস্টিটিউশনের কনসেপ্টটা অ্যাডপ্ট করা হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। অ্যাট হুইচ কেস দ্য সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি ওপেন দ্যাট
প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ওকে, সো প্রিয়াম্বলকে নিয়ে বিভিন্ন লোকজনের বিভিন্ন রকমের মতভেদ দেখতে পাওয়া যায়। বিভিন্ন লোকজন প্রিয়াম্বলকে নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলে এসেছে এবং প্রচুর কেস ল এটার রেসপেক্টে আছে। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আনএকাডেমিতে তোমাদেরকে পড়িয়ে থাকি এবং আনএকাডেমিতে যেই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করি সেগুলো সহজ পাঠে করি না, সহজ পাঠে যেগুলো করি রিমেনিংটা আনএকাডেমিতে করি। তো অলরেডি লাইভ ক্লাস একটি ছিল যার মাধ্যমে আমি এগুলো আলোচনা করেছি। যারা ফলো করতে পারোনি ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে এখানেও চেষ্টা করব সেই পিডিএফটা আলোচনা করে দেবার বা আপলোড করে দেবার। ওকে, সো কেসটা হচ্ছে বেরুবারি ইউনিয়নের কেস 1960, অপশন বি কেশবানন্দ ভারতী কেস 1973, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি বলছে নান অফ দি অ্যাবাভ। সো আমরা অলরেডি জানি যে বেরুবারি ইউনিয়ন কেস 1960 যে কেসটি হয়েছিল তার মাধ্যমে সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় যে প্রিয়াম্বল কিন্তু ভারতীয় সংবিধানের কোনোভাবেই অংশ নয়। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ বেসড অন দ্য প্যাটার্ন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন। সো আমরা জানি যে আমাদের সংবিধান বিভিন্ন দেশের থেকে কনসেপ্টগুলোকে অ্যাডপ্ট করেছে। ওকে, সো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে পার্লামেন্ট যেখানে ল তৈরি করে, ল মেকিং অথরিটি আমরা বলতে পারি। লেজিসলেচারের কনসেপ্ট হচ্ছে পার্লামেন্ট। ওকে, সো এই কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন, ইউএসএ, ফ্রেঞ্চ অর চায়না। সঠিক উত্তর হচ্ছে আমাদের ব্রিটেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি। দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন অপশন এ অবজেক্টিভ রিজলিউশন, অপশন বি ফিলোসফি অফ ইন্ডিয়া, অপশন সি ইন্ডিয়ান কালচার, অপশন ডি ওকে, সো ডি হচ্ছে রিলিজিয়াস কনসেপ্ট। ওকে, বিভিন্ন যে কনসেপ্টগুলো থেকে নেওয়া হয়েছে বেস করা হয়েছে, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য টার্ম উই ইন প্রিয়াম্বলস মিনস। আমি অলরেডি তোমাদেরকে বললাম যে প্রিয়াম্বলের মাধ্যমে আমাদের সংবিধানে ছোট্ট করে বলা আছে আমাদের দেশের সংবিধানটা কেমন হবে এবং আমাদের সংবিধান যে জনগণের জন্য দ্বারা নির্মিত একটি সংবিধান সেটা আমরা প্রিয়াম্বল থেকেই জানতে পারি। কারণ প্রিয়াম্বলের সূচনাই হচ্ছে উই ওয়ার্ডটা থেকে, উই। সো এখানে বলছে উই বলতে কি বোঝানো হয়েছে বা উই বলতে কার কথা বলা হয়েছে। অপশন এ ইন্ডিয়ান গভর্নমেন্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি ইন্ডিয়ান পার্লামেন্ট, অপশন ডি দ্য পিপল অফ ইন্ডিয়া। ওকে, সঠিক উত্তর কি হবে? দ্য পিপল অফ ইন্ডিয়া, যারা মেন সোর্স অফ অথরিটি, অর্থাৎ আমরা নিজেরাই। ঠিক আছে, পরের প্রশ্ন, ইফ দ্য গভর্নর ডাইস হু উইল বি দ্য অ্যাক্টিং গভর্নর। গভর্নর হচ্ছেন স্টেট এক্সিকিউটিভ হেড, অর্থাৎ স্টেটের যিনি হেড তিনি হচ্ছেন রাজ্যপাল। তো রাজ্যপালের যদি আকস্মিকভাবে মৃত্যু ঘটে, ঠিক আছে, অ্যাক্টিং গভর্নর হিসেবে সেই পদে কে আসবেন? অপশন এ চিফ মিনিস্টার, অপশন বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি চিফ জাস্টিস অফ আ স্টেট, অপশন ডি নান অফ দি অ্যাবভ, কেউ আসবে না। সঠিক উত্তর কি হবে? চিফ জাস্টিস অফ আ স্টেট। ইন্ডিয়া কেন হলো না? বিকজ আমরা জানি যে গভর্নর কিন্তু স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য স্টেটের যিনি চিফ জাস্টিস, ওই কনসার্ন স্টেটের পার্টিকুলার স্টেটের যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি তার এই পদটিতে আসবেন। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 12, দ্য পারপাস অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ টু। এই প্রশ্নটা আমরা বহুবার সলভ করেছি যে ডিপিএসপি মানে আমরা বুঝতে পারছি কিছু ডাইরেকশনস, কিছু প্রিন্সিপালস, কিছু আইডিওলজিস্ট, যার মাধ্যমে বোঝানো হচ্ছে এই জিনিসগুলোকে ফলো করে আমাদের স্টেটটা কতটা সুন্দর তৈরি করা যায় এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ জনগণের উন্নয়ন কখন সম্ভব? যখন দেশের উন্নতি হবে। ঠিক আছে, সো সঠিক উত্তর হচ্ছে লে ডাউন পজিটিভ ইনস্ট্রাকশন হুইচ উড গাইড স্টেট পলিসি অ্যাট অল লেভেলস। কিছু পলিসিস, কিছু প্রিন্সিপাল, নিয়মকানুন মানলেই কিন্তু জিনিসটা ভালো হয়, ডেভেলপমেন্টের দিকে আমরা এগোবো। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি টার্মড অ্যাজ গান্ধিয়ান প্রিন্সিপাল অ্যামং দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, সো আমি অলরেডি তোমাদের বলেছি যে পার্ট 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 36 থেকে 51 তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কিছু প্রিন্সিপালস, রুলস রয়েছে। গান্ধীজির মতে, গান্ধীজির কিছু আদর্শ বাণী আছে যার মাধ্যমে আমাদের দেশটা কতটা সুন্দর করা যায়, তিনি কিছু চিন্তাভাবনা করেছিলেন, তো সেগুলো আমাদের দেখছি। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ক্যান নট। তোমাদের আমি বলেছি অলরেডি যে আমাদের প্রশ্নটা যদি আমরা একটু ভুল পড়ি বা তাড়াহুড়ো করে ফেলি, আনসারটা কমপ্লিটলি নটের জন্য ডিফারেন্ট হয়ে যায়। ওকে, সো অপশন এ বলছে টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েতস, অপশন বি টু প্রহিবিট ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস দ্যাট আর ইনজুরিয়াস টু হেলথ, অপশন সি টু প্রিজার্ভ অ্যান্ড ইমপ্রুভ
the breed of the cattle and the prohibit slaughter of the cows, calves and other milk and draught animals. Option D, provision for the early childhood care and education to children below age of 6 years. সঠিক উত্তর হচ্ছে এই প্রিন্সিপালটা কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে না, ঠিক আছে, এই যে এডুকেশনের ব্যাপারটা। বাট এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের ডিপিএসপির মধ্যে কিন্তু এইটা অলরেডি আছে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে মডিফাই করা হয়েছে এবং আমরা ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে ওটি সংযোজিত হয়েছে। সেটা নিয়ে একদিন অন্য ক্লাস নেব, তোমাদের ডিটেলে আলোচনা করব, ওকে। সো দেখো, এখানে আমি যেটা বলছিলাম যে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যদি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ডিটেল যে প্রভিশনসগুলো, চেঞ্জেসগুলো, যেগুলো পলিটির খুব ইম্পর্টেন্ট পোর্শন, সেগুলো তোমাদের কোন জায়গাটা একটু ব্রাশ আপের প্রয়োজন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেগুলো ডেসক্রিপটিভ লেসন্স প্রোভাইড করার, ওকে। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 14। তোমাদের এক্সামে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে, কিছু ম্যাচ মেকিং বা কিছু অর্ডার আছে যেগুলো তোমাদের সঠিকভাবে সাজাতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 4টে অপশানস রয়েছে এবং 4টে স্টেটমেন্ট রয়েছে। আমাদের সঠিকটি আইডেন্টিফাই করতে হবে। কি বলছে দেখা যাক। Which of the following examples of implementation of directive principles? একটু আগে আমি তোমাদের তাই জন্য বললাম ডেসক্রিপটিভ লেসেন্সগুলোকে তোমাদের পড়তে হবে। আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি ডিপিএসপি রিলেটেড ডেসক্রিপটিভ একটি কোর্স প্রোভাইড করেছি তোমাদের জন্য, ওকে। সো আমাদের এখানে 4টে অপশনস আমরা দেখতে পাচ্ছি। অপশন 1 বলছে প্ল্যানিং কমিশন, অপশন বি 2 বলছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, নেক্সট হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, আর লাস্ট বলছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। সো অপশন এ 1, 2, 4 আর কারেক্ট, অপশন বি 1, 3 অ্যান্ড কারেক্ট, অপশন সি বলছে 2, 3, 4 আর কারেক্ট, আর অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। সো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকটি কারেক্ট, কারণ তোমাদের আমি এই কারণে বলছি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিসগুলো তোমরা পড়লে বুঝতে পারবে, যার মাধ্যমে গ্রামকেও একটা মাত্রা দেওয়া হয়েছে, একটা দরজা দেওয়া হয়েছে আলাদাভাবে, এবং এই যে বন্য পশু সংরক্ষণ বা এই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই প্রভিশনসগুলো, এই নিয়ম কানুনগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা বহুবার এক্সামে এসছে, তোমরা পারলে এটাকে একটু মার্ক করে নাও। দ্য স্বরণ সিং কমিটি রেকমেন্ডেড, স্বরণ সিং কমিটি একটি রেকমেন্ড করেছে একটি প্রভিশনের জন্য যেটা খুব খুব ইম্পর্টেন্ট। অপশন এ দ্য কনস্টিটিউশন অফ স্টেট লেভেল ইলেকশন কমিশনস, অপশন বি পঞ্চায়েতি রাজ রিফর্মস, অপশন সি ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারলিঙ্কিং অফ হিমালয়ান অ্যান্ড পেনিনসুলার রিভার্স। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমাদের ভারতীয় সংবিধান যখন অ্যাডপ্ট করা হয়েছিল তখন প্রাথমিক পর্যায়ে আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। সো এই স্বরণ সিং কমিটির রেকমেন্ডেশনের মাধ্যমে পরবর্তী পর্যায়ে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে একটি নিউ পার্ট 4A সংযোজিত করা হয়, যেখানে একটি নতুন আর্টিকেল আসে 51A, সেখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়, ওকে। সো এই ফান্ডামেন্টাল ডিউটিসের প্রয়োজনীয়তাটা কেন এলো, এটাও সবার মনে আসতে পারে, এতদিন যখন ছিল না। এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমরা 14 থেকে 35-এর মধ্যে ভারতীয় সংবিধানে পাচ্ছি এবং তার রেমিডিও পাচ্ছি, যদি কোনোভাবে এটা আমাদের ভায়োলেশন হয় আমরা রেমিডিও পাচ্ছি। তো এর মাধ্যমে কিছু লোকজনের মধ্যে স্বেচ্ছাচারিতা বা সেই নিয়মকানুন ভাঙার একটা মেন্টালিটি গ্রো করতে থাকে, সেটা যাতে আর না হয়, কারণ আমরা রাইটসগুলো যে অটোমেটিকলি পাচ্ছি বিকজ উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তাই জন্য যাতে আমরা একটা নিয়মের মধ্যে থাকতে পারি, ঠিক আছে। আমাদের সংবিধান যেমন আমাদের জিনিস কত কিছু দিচ্ছে, আমাদেরও উচিত ভারতীয় নাগরিক হিসাবে দেশের প্রতি কিছু কর্তব্য পালন করা, দায়িত্ব। তো সেই কারণেই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড করা হয় 51A নিউ পার্ট 4A-তে, ওকে। পরবর্তী পর্যায়ে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এর মাধ্যমে একটি নতুন ফান্ডামেন্টাল ডিউটিস আসে, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। তো এই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটিস ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন, যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব কারণটা কি, ওকে। নেক্সট প্রশ্ন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ নট কনসার্নড উইথ দ্য ইলেকশন অফ দ্য
Option A President, Option B Vice President, Option C Panchayat and Municipalities in the state, all of the above হচ্ছে Option D। সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, যেটি 73rd and 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংযোজিত হয়। ওকে, তাদের ব্যাপারে কনসার্ন নয়, কারণ ভারতীয় নির্বাচন কমিশন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এনাদের ইলেকশনটা বেসিক্যালি কন্ডাক্ট করে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 17। দ্য আইডিয়াল অফ জাস্টিস, social, economic and political mentioned in the preamble has been taken from। এই যে জাস্টিস একটা অবজেক্টিভ, আমরা যাতে প্রত্যেকে জাস্টিস পেতে পারি, বিচার পেতে পারি, এটা আমাদের প্রিয়াম্বলে বলা আছে। তো এই যে টোটাল ব্যাপারটা, এটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? অপশন এ ফ্রেঞ্চ রেভলিউশন, অপশন বি রাশিয়ান রেভলিউশন, অপশন সি আমেরিকান সিভিল ওয়ার, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। কারেক্ট আনসার হচ্ছে রাশিয়ান রেভলিউশনের মাধ্যমে এই জাস্টিসের কনসেপ্টটা আমরা খুব ভালোভাবে অ্যাডপ্ট করি। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে প্রশ্ন। উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু কল ফর জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কখন লোকসভা এবং রাজ্যসভাকে একই সাথে মিটিংয়ের জন্য ডাকতে পারে বা জয়েন্ট সিটিংয়ের জন্য ডাকতে পারে? যখন দুটো হাউসের মধ্যে ডেডলক বেসিক্যালি দেখা যায়। অপশন এ আর্টিকেল 102, অপশন বি আর্টিকেল 101, অপশন সি আর্টিকেল 108 আর অপশন ডি বলছে 110 অর্থাৎ 110। সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 108 এর মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান কল ফর জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 18 হয়ে গেল আমাদের। 19 দেখে নিই। which among the given is not a পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন? সো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন মানে জানি, আমি একটু আগে বললাম গ্রামের লোকাল গভর্নমেন্ট হচ্ছে পঞ্চায়েত। সো এটি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযোজিত হয় লোকাল গভর্নমেন্টের ক্যাটাগরিতে। সো এখানে বলছে কোনটি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের পার্ট নয়? অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি গ্রাম সভা, অপশন সি গ্রাম কোঅপারেটিভ সোসাইটি, অপশন ডি নয়া পঞ্চায়েত। সঠিক উত্তর আমাদের গ্রাম কোঅপারেটিভ সোসাইটি। কোয়েশ্চেন নাম্বার 20। All doubts and disputes in the connection with election of the president are inquired into and decided by। যে কোনো ধরনের ডিসপিউটস, ডাউটস প্রেসিডেন্টের ইলেকশন রিগার্ডিং কিছু হলে সেটা কোথা থেকে এনকোয়ারি হবে? দ্য সুপ্রিম কোর্ট, দ্য ইলেকশন কমিশন, দ্য পার্লামেন্ট, দ্য প্রাইম মিনিস্টার। আমরা অলরেডি জানি যে সুপ্রিম কোর্টের মাধ্যমে এই রিভিউগুলো করা হয়, ডিসপিউটসগুলোকে খতিয়ে দেখা হয়। তো অবশ্যই আনসার হবে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। Question number 21. The National Policy on Agriculture 2000 does not include one of the following। কোনটি এগ্রিকালচারের এই ন্যাশনাল পলিসির মধ্যে ইনক্লুড নয়? অপশন এ টু প্রমোট সেফটি, হেলথ অ্যান্ড কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট অ্যাট ফার্মস অ্যান্ড ফিল্ডস, অপশন বি টু মিনিমাইজ ফ্লাকচুয়েশন ইন কমোডিটি প্রাইসেস, অপশন সি বলছে টু প্রোভাইড অ্যাডিকুয়েট অ্যান্ড টাইমলি সাপ্লাই অফ দ্য কোয়ালিটি ইনপুটস, অপশন ডি টু সিক র্যাশনাল ইউটিলাইজেশন অফ দ্য ওয়াটার রিসোর্সেস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে আসছি নেক্সট প্রশ্নে। which one of the following is not an urban local body? আরবান লোকাল বডির মধ্যে কোনটি পড়ছে না? টাউন এরিয়া কমিটি, মিউনিসিপ্যালিটিস, সমিতিস, নোটিফাইড এরিয়া কমিটি। তো সঠিক উত্তর হচ্ছে সমিতিস কিন্তু এই আরবান লোকাল বডির ক্যাটাগরিতে পড়ছে না। ওকে, পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 23তে আমরা মুভ করব। which among the given is not an administrative function of a village panchayat? ভিলেজ পঞ্চায়েতের অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের মধ্যে কোনটি পড়ছে না? অপশন এ প্রোভাইডিং burial and ceremonial grounds, option B providing sanitation and drainage, option C providing college education, option D বলছে মেনটেনেন্স অফ রোড। সঠিক উত্তর হচ্ছে কলেজ এডুকেশনটা কিন্তু এক্ষেত্রে পঞ্চায়েতি রাজ সিস্টেমের বা ভিলেজ পঞ্চায়েতের অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের ক্যাটাগরিতে পড়ছে না। কোয়েশ্চেন নাম্বার 24-এ আমরা চলে আসবো, যেটা খুবই ইজি একটি প্রশ্ন। which of the given legislation give constitutional status to 3-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম? তো 3-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম মানে বুঝতেই পারছি পঞ্চায়েতকে লোকাল গভর্নমেন্টের ক্যাটাগরিতে আনা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং আজকের অংশের লাস্ট প্রশ্ন হচ্ছে, who has been the longest serving prime minister of India? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি সবথেকে বেশি দিন এখনো পর্যন্ত সবথেকে লংগেস্ট সার্ভিং বা লংগেস্ট টার্মের প্রাইম মিনিস্টার ছিলেন,
অপশন এ মনমোহন সিং, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি ইন্দিরা গান্ধী। সো সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। তো তোমাদের কাছে আজকে আমার একটি প্রশ্ন আছে, নিজের নাম এবং ডিস্ট্রিক্ট সমেত অবশ্যই জানাতে ভুলো না, যে হু হ্যাজ বিন, ঠিক আছে, দ্য শর্টেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সব থেকে কম মেয়াদকালের জন্য কে প্রাইম মিনিস্টার হয়েছিলেন ভারতবর্ষে, তার নাম অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে। এবং আশা করছি আজকের অংশটি তোমাদের খুবই ভালো লেগেছে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই এখান থেকে তোমাদের যা যা ইন্ডিয়ান পলিটি রিলেটেড কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে উইদাউট এনি হেজিটেশন জানাতে